প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে। আজকের আলোচনার শিরোনাম আলোচনায় গ্রেফতার ও মামলা। এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। এরপরে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স কাউন্সিল গাজী এম এইচ তামিম। আপনাদের দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের আলোচনার বিষয়ে, অর্থাৎ আলোচনায় গ্রেফতার ও মামলা এই বিষয়ে। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের। ঢাকায় নিম্ন আদালতেও মামলা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিগত জুলাই মাসের গণহত্যার বিচার হবে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সাবেক সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং উপদেষ্টা সালমান এফ রহমান 10 দিনের পুলিশ রিমান্ডে। বিচার চান বিএনপিপন্থী বিক্ষুব্ধ আইনজীবীরা। র্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র জনতার আন্দোলনে গুলির সাথে জড়িতদের বিচার করবে সরকার। পলাতক মন্ত্রী এমপিদেরকে আত্মসমর্পণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্তরা বলছে, জুলাইয়ের গণহত্যার হুমকিদাতা শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। দেশজুড়ে ছাত্র আন্দোলনকারীদের রোড মার্চ। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমাদের আজ আলোচনার বিষয় আলোচনায় গ্রেফতার ও মামলা। মূলত যে জায়গাটিকে মাথায় রেখে এই আলোচনার আয়োজন করা হয়েছে, শিরোনাম থেকে বিষয়টি পরিষ্কার। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগটি দায়ের করা হয়েছে, তার আইনজীবী নিজেই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। তার কাছ থেকে এই আলোচনাটা শুরু করি। গণহত্যার অভিযোগে যে অভিযোগটি আপনারা দায়ের করেছেন, তার প্রেক্ষাপটটা এবং আইনি বিষয়গুলো একটু সাধারণ মানুষের বোঝার মতন করে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টিভির সকল দর্শককে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগটি করা হয়েছে, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি মামলা করার কাস্টমস বা প্র্যাকটিস নেই। সেখানে মামলা করার সিস্টেম হলো যে কোনো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা যে কোনো ব্যক্তি যিনি একটি অপরাধের কথা জানেন, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করবেন। এই অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করবেন। তদন্ত করে একটি রিপোর্ট যদি উনি পেয়ে থাকেন তার সত্যতায়, তখন সেই রিপোর্টটা চিফ প্রসিকিউটর এর বরাবর দাখিল করবেন। চিফ প্রসিকিউটর এই তদন্ত রিপোর্টকে একটি ফর্মাল চার্জ, যেটাকে বাংলায় আমরা আনুষ্ঠানিক অভিযোগ বলতে পারি, আনুষ্ঠানিক অভিযোগের মতো করে ট্রাইব্যুনালে দাখিল করবেন। এটাই হলো ট্রাইব্যুনালে দাখিল করার পর থেকেই সেখানে বিচার শুরু হয়ে যাবে। ইন দি মিন টাইম যখন তদন্ত চলবে, তখন তদন্তকারী কর্মকর্তা চাইলে ট্রাইব্যুনালে বরাবর এই অপরাধীদের বা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করতে পারেন। তো আজ দাখিল হওয়ার পরেই ওখানে একটা কমপ্লেন রেজিস্টার নাম্বার পড়েছে, এরপরে এটার মামলা শুরু হবে। এই হলো এখানের মামলার প্রক্রিয়া। আর আজকে যেটা দাখিল করা হয়েছে সেটা হলো একটা ঘটনার দিন বলা হয়েছে যে 15ই জুলাই 2024 থেকে 5 অগস্ট 2024। এই তারিখের মধ্যে বাংলাদেশের এই টেরিটরির মধ্যে, যেটা বাংলাদেশের সীমানা, এর মধ্যে যেখানে যে অবস্থায় আন্দোলনরত ছাত্রছাত্রী নিহত হয়েছে, এটা সাধারণ হত্যাকাণ্ড নয়। আন্দোলনরত ছাত্রছাত্রী নিহত হয়েছে পুলিশ অথবা আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনের গুলিতে বা আঘাতে বা অন্য কোনোভাবে নিহত হয়েছে। তাদের সকলকেই এই মামলার ভিকটিম করা হয়েছে এবং স্পেসিফিক একজন ব্যক্তিকে এখানে আনা হয়েছে, যার বাবা সরাসরি এখানে এসেছিলেন। আর আসামি করা হয়েছে এই মামলার যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের ব্যাপারে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তারপরে আসামি করা হয়েছে আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জুনায়েদ আহমেদ পলক, সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী, এবং সাবেক
তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সাহেবকে কেন করা হয়েছে? কারণ ওনারা বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন আদেশের মাধ্যমে, বিভিন্ন ইনস্টিগেটিং বক্তব্যের মাধ্যমে, যেগুলো পত্রিকায় এসেছে, যেগুলার কথার মাধ্যমে পুলিশ, র্যাবের সদস্যরা উদ্বুদ্ধ হয়েছে এই ছাত্রদেরকে মারার জন্য, এবং তারা এখান থেকে আদেশ পেয়েছে, নির্দেশ পেয়েছে। সাথে সাথে পুলিশের আইজিপি, ডিজির যিনি ঢাকা ডিএমপির কমিশনার আছেন, তারপরে যিনি র্যাবের মহাপরিচালক আছেন, তাদেরকেও আসামি করা হয়েছে। আর আওয়ামী লীগকে এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদেরকেও অর্গানাইজেশন হিসাবে এখানে আসামি করা হয়েছে। কারণ আওয়ামী লীগ এটাকে তাদের দলীয় সিদ্ধান্ত নিয়ে এই হত্যাযজ্ঞটি চালিয়েছিল। এবং কাদেরকে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা কিন্তু সাধারণ কোনো মানুষ এই হত্যাকাণ্ডের মধ্যে পড়বে না। এটা টার্গেটেড পিপল কারা? যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত। তারা ছাত্র হতে পারে, তারা অভিভাবক হতে পারে, তারা শিক্ষক হতে পারে, অথবা তারা সাধারণ মানুষ যারা এই আন্দোলনটাকে চায়, যারা মনে করে এই আন্দোলনটি সঠিক। এটা মনে করে কেউ রাস্তায় নামতে পারে, কেউ ঘরে বসে এটা নিয়ে ফেসবুকে লিখতে পারে, কেউ কলাম লিখতে পারে। যে যেখানে বসে মেন্টালি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাপোর্ট করেছে, তাকে যদি হত্যা করা হয় তাহলেই আমার এই মামলার মধ্যে তারা পড়বে। সাথে সাথে আরেকটু বলি যে শুধু হত্যা হলেই হবে না, তাদেরকে যদি আহত করা হয়, তাদেরকে পার্মানেন্টলি ফিজিক্যালি ডিসেবল করা হয়, ইভেন তাদেরকে যদি মেন্টাল হার্মও দেওয়া হয়। মেন্টাল হার্মটা কেমন হতে পারে? আপনি গতকালকের পত্রিকায় দেখবেন যে 4.5 লক্ষ আসামি করা হয়েছে এই ছাত্র আন্দোলনের যারা সমর্থক, তাদেরকে 286টি মামলা করা হয়েছে। তো যারা মামলার আসামি স্পেসিফিক নাম আছে তারা পালিয়ে বেড়াচ্ছে, যাদের নাম নাই কিন্তু এটা সমর্থন করেছে তারা একটা মানসিক ভয় নিয়ে দিন কাটাচ্ছে যে কখন অ্যারেস্ট হয়ে যায়। প্রায় 12,000 সাধারণ মানুষকে গ্রেফতার করে কারাবন্দী করা হয়েছে, তার মধ্যে শতাধিক এইচএসসি পরীক্ষার্থীও ছিল। এই যে একটা মাস কিলিং, মাস পারসিকিউশন, এই নির্যাতনটাকে অ্যাজ এ হোল আমি গণহত্যা বলেছি। এটা সাধারণ একটা আইসোলেটেড ক্রাইম, একজন মানুষকে হত্যা করলো, সে হত্যা এটা নয়, এটা একটা মাস কিলিং। আরও 2টি মামলা হয়েছে জি, আদালতে, ঢাকার কোর্টে হয়েছে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। তার আগে একটু যাচ্ছি, আমাদের আরেকজন অতিথি আছেন এম এ আজিজ, আপনার কাছে ফিরছি। ধন্যবাদ আপনাকে। আমি তো আর আইনজীবী না, আইনের এত ব্যাখ্যা দিতে পারবো না। তবে আমার মেয়ে আইন সম্পর্কে ধারণা রাখে, সে টেলিভিশনগুলো দেখছে এবং আমাকে একটা কমেন্ট করছে যে যেভাবে এলোপাতারি কেস দেওয়া শুরু হলো, এটা তো আগের সরকারের মতোই হচ্ছে, শত শত কেস হবে। এটা একটু পরিকল্পনা মাফিক, স্পেসিফিক চার্জে স্পেসিফিক আসামির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলাটা হওয়া জরুরি ছিল। কারণ যে মনে করতেছে সেই কেস দিতে থাকবে এবং সেই কেস হয়তো ট্রায়ালে রাখবে। এতে অনেকগুলো সমস্যা আছে, সে সমস্যাগুলি ব্যাখ্যা করলো। তো এখন ধরেন এই যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, যে এটা একটা ব্ল্যাঙ্কেট আইন, মানে এর ভিতরে অনেক কিছু, হুকুমের আসামি, অসহযোগী আসামি, ধর্ষণ, লুট, তরাস, ডাকাতি সব এর ভিতরে ঢোকে। মানে এমন একটা ওপেন আইন, ওপেন এন্ডেড আইন এটা। তো এখন যে কোনো ব্যক্তির বিরুদ্ধেই মোটামুটি এই কেস ঢুকাই দেওয়া যায়, মানে আসামি করে দেওয়া যায়। তো আমার মতে যে ধরেন এই যে সরকার গেল, আওয়ামী লীগ সরকার, প্রত্যেকটা কেসে অজ্ঞাতনামা। হ্যাঁ, অজ্ঞাতনামা পৃথিবীর অনেক দেশেই আছে, আমার মেয়েই বলছে। কিন্তু আমাদের মতো এরকম অজ্ঞাতনামা পুলিশ কেস করে বা মানুষ কেস করে, এটা পৃথিবীর কোথাও নাই গণতান্ত্রিক দেশে। অন্য দেশে যেখানে অথরিটেরিয়ান আছে তারা ধরে, মেরে ফেলে, আটকায় রাখে, ইত্যাদি ইত্যাদি। আমাদের এখানে আংশিক গণতন্ত্র, আংশিক স্বৈরাচার। যেমন ধরেন আয়নাঘর, গুম, খুন, এগুলো ঘটছে। এটা কিন্তু গণতান্ত্রিক সরকারের ন্যাচারের মধ্যেই পড়ে না, কিন্তু আমাদের দেশে ঘটছে এটা। যেমন ধরেন ছাত্র আন্দোলন করছে, আমার কাছে ভিডিও আছে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপিকে একটা অফিসার বলতেছে, ভিডিও দেখায়, মোবাইল দেখায়, বলতেছে, স্যার হ্যাঁ গুলি করি, একটা পরে আর একটা ইনজুর্ড হয়, কেউ তো সরে না।
এটা তো বিরাট সমস্যা। অর্থাৎ এদেরকে ডিসপার্স করবে কেমনে? অর্থাৎ ছাত্ররা মারা যায় গুলি খায়, কিন্তু কেউ জায়গায় ছাড়ে না, এটাই সে বোঝাতে চাইছে। এই দুইজনকেই নির্বিকার দেখা গেছে এখানে। সুতরাং ন্যাচারালি ওই দুইজন এই একটা কেসে কিন্তু আসামি হতে পারে এবং ওই পুলিশ সাক্ষী হতে পারে। তো যাই হোক, যে কথাটা বলছি যে এখন এটা একটা ছাত্র গণ অভ্যুত্থান ঘটছে, তাই না? বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলন কিন্তু ফেল করে নাই। আবার পৃথিবীতে কোনো আন্দোলনে বিতাড়িত কোনো স্বৈর শাসক আবার সরকারের রিটার্নও করে নাই। এটা কিন্তু মাথায় রাখা দরকার। সেই কারণেই আমাদের দেশে ধরেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, হ্যাঁ, এই সরকার, হ্যাঁ আমি বুঝি যে সরকারের অনেক লিমিটেশন আছে, কিন্তু সরকারের পক্ষ থেকেই এইটা বোধহয় এই যে কেস যেভাবে মাস কিলিং হয়েছে এবং যেভাবে অভিযোগ, সাধারণত অ্যাডভোকেটরা, কোর্টের অ্যাডভোকেট অনেক কিছু পাইলে কেস টেস করে দেয়, এটা বোধহয় একটু নিয়ন্ত্রিত হওয়া উচিত। কারণ এদের নাইলে শত শত কেস হতে থাকবে, অনেক কেসেই ফাঁকা চলে যাবে, অনেক কেস হয়তো ধর 10টা কেস করলো, 2টোতে আটকালো, 8টা কেসই ইয়ে হলো, ডিসমিস, কোর্টে কোনো প্রাইমারি স্পেসই থাকলো না। হ্যাঁ, এটাও কিন্তু একটা নেগেটিভ সাইড। একজনের বিরুদ্ধে কেস করলে, ধরেন এই যে দুইজন আইনমন্ত্রী এবং উপদেষ্টাকে যেভাবে মানে মামলা দেওয়া হলো, এটা তো একটা বিরাট এরিয়া জুড়ে তাদেরকে বলা হলো, তাই না? যেমন উনি এটার অভিযোগকারী, যেভাবে স্পেসিফিক কিন্তু নাই, তার বিরুদ্ধে স্পেসিফিক চার্জটা কিন্তু নাই এখন। তারপরে 10 দিনের রিমান্ডে নিছে। রিমান্ডেও কিন্তু আমাদের দেশে যেভাবে করা হয়, আধুনিক বিশ্বে কিন্তু সেটা হয় না। আমাদের দেশে রিমান্ডে কিন্তু অনেক রকমের টর্চার করা হয়, যেটা আধুনিক বিশ্বে উচিত নয়। এখন তো চায়না একটা চশমা বার করছে, আমি ওই টেলিভিশনে দেখছি, একজন শিক্ষক তার ছাত্রকে বাঁচাতে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, বারবার বলতেছে আমার ছাত্র, আমার ছাত্র, কিন্তু পুলিশ বলতেছে না আমি চিনি, শিবির করে। হ্যাঁ, ওর চোখে, ওই পুলিশের চোখে গগলস আছে। আমি, আমার ওয়াইফ প্রশ্ন করলো এইটা কেন হলো? শিক্ষক সাক্ষী দিচ্ছে, ছাত্র, সে বলতেছে সে শিবির করে। কেন? শোনো, আমাদের দেশে পেগাসাস আছে ইসরায়েল থেকে, তোমার মোবাইল অফ থাকলেও তোমার সব কিছু লয়ে যেতে পারে, তোমার সব কিছু বুঝতে পারে। বাংলাদেশ গভর্নমেন্ট স্বীকার করে না যে পেগাসাস বাংলাদেশে আছে। তেমনি চীনে এই চশমা আবিষ্কার করেছে, গগলস, চোখ দেখলেই ওই লোকটার মোটিভ ধরা পড়ে। ওই পুলিশের চশমা আছে। আমি কইম যে এটা হইতেও পারে, নাইলে সে বারবার শিওর হয়ে বলতেছে ও শিবির করে। তাকে ছাড়লই না, নিয়ে গেল, দেখলাম চোখের সামনে। তো ওইটাই আমার ওয়াইফকে বুঝালাম। সুতরাং এখন অনেক কিছুই আছে। ধরেন আমি যেটা বলছি যে রিমান্ডে নিল, তাকে স্বীকারোক্তি আদায়ের অনেক মডার্ন সিস্টেম আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু ফিজিক্যালি টর্চার করা হয়, কত কিছু করে, অনেক কিছুই অনলাইনে বলতে পারবো না, অনেক কিছুই করা হয়। হ্যাঁ, নির্দয়ভাবে পিটানো হয়, অনেক কিছুই করা হয়। তো যাই হোক, যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তারা যেন আধুনিক সিস্টেমে আপনার তাদের উপরে ইয়ে করা হয়, মানে ফিজিক্যাল টর্চার না করে আধুনিক পদ্ধতিতে করা উচিত। আমি বিশ্বাস যে আমাদের দেশে সে টেকনোলজি আছে। এটা হলো একদিক। দুই হলো যে বিচার তো হতেই হবে। যে পরিমাণ কিলিং হয়েছে, এটা গণহত্যা। ইংরেজিতে অ্যাট্রোসিটিস অমক সমক আছে না, তার বাংলা বলছে গণহত্যা। গণহত্যা কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে, এটাকে কিন্তু যদি ওই ভাষায় ধরেন তাহলে কিন্তু আইনে উনি ভালো জানবেন, গণহত্যার ডেফিনেশনে কিন্তু পড়ে না। হ্যাঁ, এটা মাস কিলিং, মানে গণহত্যা, যে একটা গণহত্যা হচ্ছে একটা শ্রেণীকে একটা দেশের পুরা খতম করে দেওয়া। যেমন হিটলার করছিল, ইহুদি সব মেরে ফেলবে, সে প্ল্যান করছিল।
পরে সে অবশ্য বলে গেছিল আমাকে যে এই যে সবাই কন্ডেম করলো, আমি কিছু ইসরায়েলি রেখে গেলাম, ইহুদি রেখে গেলাম ভবিষ্যৎ দুনিয়াকে বুঝতে ইহুদিরা কি। এখন তো সারা বিশ্ব, কয়েকটা লোক সারা বিশ্ব এবং ফিলিস্তিনে কি করতেছে। তো এই জন্য আমি বলছি যে আমাদের দেশে তো কোনো সিস্টেমে চলে না, যেমন বহুদলীয় গণতন্ত্র আছে, কিন্তু এটা সেন্ট্রালাইজ হতে হতে এক ব্যক্তির অর্ডারে দেশ চলতো। হ্যাঁ, এখন আপনি কি স্বৈরাচার বলবেন? ছাত্ররা বলছে ফেসিবাদ। ফেসিবাদেরও একটা ডেফিনেশন আছে। মুসলিনি ফেসিবাদ ছিল। ফেসিবাদ হচ্ছে গণতান্ত্রিক আবরণে গণতান্ত্রিক উপাদানগুলি নিয়ে একক কর্তৃত্ব করা। আমাদের দেশে কিছুটা মেলে, যে আমাদের দেশে বহু দল আছে, কিন্তু ক্রিয়াশীল দল একটা ছিল এবং এক ব্যক্তির কাছে শাসন চলে গেছিল। এই কিন্তু গণতন্ত্র হচ্ছে কালেকটিভ লিডারশিপ, সেটা তো ছিল না। তা আমাদের দেশে যেটা ঘটে গেল সেটা হচ্ছে, এটা গণতান্ত্রিক দেশে এত নির্দয় আচরণ একটা গণতান্ত্রিক সরকার করতে পারে, এটা ভাবা যায় না। আপনি চিন্তা করেন, এই যে আয়নাঘর আপনার অভিযুক্ত আসছিল বিদেশি পত্রিকায়, তারপরে আল জাজিরাও দেখানো হয়েছে, সরকার ডিনাই করছে নাই, এখন তো বেরোচ্ছে। আপনি মামলা করার প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত কিছু দুর্বলতার বিষয়ে বললেন। আপনি যেহেতু একজন আইনজীবী এখানে আছেন, একটু তার কাছ থেকেও শুনি আপনার এই বক্তব্যের ব্যাপারে ওনার কথা। জি, আজিজ সাহেব উনি দুইটা কথা মেইনলি বলেছেন। একটা হলো যে মামলাগুলো বিক্ষিপ্তভাবে না করে পরিকল্পিতভাবে সরকারি নির্দেশনায় মামলাটা করা উচিত। আপনি এটার প্রথম এটাকে আমি ডিসপোজ অফ করি। সেটা হলো এই 71-এর ঘটনা নিয়ে যখন ট্রাইব্যুনালটা রিকনস্টিটিউট হলো 2009 সালে, তখন সরকারিভাবে একটা গেজেট হয়েছিল যে সারা বাংলাদেশে আপনারা যেখানে খুশি মামলা করতে পারেন, এবং সেটা হয়েছিল। তাই বাংলাদেশের বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায় মামলাগুলো হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গঠিত হওয়ার পর একটা আদেশে এই সকল মামলাকে তদন্ত সংস্থা গ্রহণ করে এবং অন্য কোনো আদালতে এই মামলাগুলো আর চলবে না সেটা বলে দেওয়া হলো। এবং এই মামলাগুলোকে তদন্ত সংস্থা নিয়ে একসাথে তদন্ত শুরু করলো। এরপরে আলাদা আলাদা কাউন্ট, আলাদা আলাদা চার্জ করে বিচার হয়েছে, কিন্তু সকল তদন্তইগুলো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এখানে যেটা হবে সেটা হলো, বাংলাদেশের যেখানেই এই ছাত্র হত্যার নিউজ আছে, ভিকটিম আছে, তারা চাইলে ওই কনসার্ন থানায় অথবা ওই কনসার্ন আদালতে মামলা করতে পারেন, যেটা পরবর্তীতে সরকারি আদেশ দিলে এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় চলে আসবে। তারপরে একসাথেই তদন্তটা হবে। এজন্য একাধিক মামলা করলে, বিভিন্ন জন মামলা করলে এতে কোনো ক্ষতি নাই, বাধাও নাই। কারণ প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে আহত হয়েছে, তার কাছে আলাদা তথ্য। সরকারের কাছে তারা কিভাবে আসবে এটা তো চেনেন। আপনি যেটা বলছেন, এই যে সাধারণ মানুষ ওই যে গ্রামে থাকে, তার ছেলেটা ঢাকা এসেছিল পড়াশোনা করতে, তার বাবা মা জানতো না ছেলে কি করে, ছেলেটা মেসে থাকতো, মেস থেকে বের হয়ে গেছে রাস্তায়, সেখানে মারা গেছে, তারপরে তার লাশটা অনেক দিন পরে বাড়িতে গেছে। এগুলো তো এরকম অসংখ্য হয়েছে। তো এই জন্য অনেক মামলায় হলে কোনো বাধা নেই। মামলা হলো জাস্ট একটা ইনফরমেশন। আলটিমেটলি মামলাটা ডিপেন্ড করে অন দি বেসিস অফ দ্য ইনভেস্টিগেশন। একটা ইনভেস্টিগেশন মানে একটা ইনফরমেশন যে কেউ দিতে পারে আদালতে গিয়ে বা কোর্টে গিয়ে, যে আমি খবর পেয়েছি যে অমুক এইভাবে নিহত হয়েছে। ইনভেস্টিগেশনে উঠে আসবে প্রপার ডেট অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স, অ্যাকিউজড, তারপরে উইটনেসেস, এগুলো সব চলে আসবে ইনভেস্টিগেশনে। তো আজিজ সাহেব যেটা বলেছেন যে এই তদন্তটা হওয়া উচিত প্রপারলি, মামলাগুলো যেভাবেই হোক আদালতের সামনে আসুক ঘটনাটা, এজন্য এতে কোনো বাধা নেই একাধিক মামলা হতে। 2 নম্বর হলো, একটি তথ্যগত ভুল আমি মনে করব যে আমার সহ আলোচক যিনি আছেন ওনার আছে, সেটা হলো গণহত্যা হওয়ার জন্য একটা টার্গেটেড পিপুলের সবাইকে মেরে ফেলতে হবে এরকম না। আমাদের দেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 আছে, সেখানে সেকশন 3 সাবসেকশন 2C-তে গণহত্যার একটা ব্যাখ্যা আছে, যেটাকে ইংরেজিতে বলে জেনোসাইড। এবং জেনোসাইডের উপরে আমাদের দেশে মুভিও আছে। জেনোসাইড শব্দটা মানুষ গণহত্যার চেয়েও বেশি বেশি জানে। সেখানে বলা হয়েছে ইন্টেন্ট টু কিল এ গ্রুপ ইন হোল অর ইন পার্ট। মানে আপনি যদি একটা গ্রুপকে সমূলে ধ্বংস করেন অথবা তাদের একটি সংখ্যা, এটা যতই নিম্ন হোক। ইন দি মিন টাইম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু জাজমেন্ট হয়েছে, সেখানে বলেছে ইভেন যদি একটা সিঙ্গেল মানুষকে হত্যা করা হয় এই কারণে যে সে ওই গ্রুপের মেম্বার, তাহলে ওটাকে গণহত্যা হবে।
এটা আমাদের দেশের প্রচলিত আইন, আন্তর্জাতিক আইনেও এটা এরকম আছে, সেটাকে আমরা অ্যাডপ্ট করেছি। কিন্তু আমাদের দেশের প্রচলিত আইনেই বলা হয়েছে যে একটা টার্গেটেড পিপল কারা, আমি কেবলও বললাম যে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, তাদের অপরাধ তো এই এতটুকুই। কারণ ওই ছাত্রের সাথে এই পুলিশের কোনো সম্পর্ক নাই, ওই ছাত্রের সাথে ছাত্রলীগ বা আওয়ামী লীগের এই নেতার কোনো পরিচয় নাই, চেনে না, কিন্তু সে কেন তাকে হত্যা করছে, সে কেন তাকে আক্রমণ করছে? কারণ সে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী, এজন্য আক্রমণ করছে। এজন্যই ওই টার্গেটেড পিপলকে যদি হত্যা করা হয় তাহলে এটা জেনোসাইড হবে। এটা অ্যাবসলিউটলি আমাদের আইনটা কভার করে। আচ্ছা, এটা তো আমাদের আলোচনাটি চলবে, একটি জি। বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। এম এ আজিজ, এবার আপনার কাছে ফিরছি। এর আগে আমাদের আরেকজন অতিথি যে কথা বলছিলেন, সেই প্রসঙ্গে আপনার যদি কথা থাকে সেটি শুনবো। পাশাপাশি একটি প্রশ্ন থাকবে যে আমরা কিন্তু দেখলাম যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি গঠিত হয়েছে, হ্যাঁ, তাদের যে কর্মতৎপরতাগুলো এর মধ্যে হয়েছে, তার ভেতরে একটা ছিল যে এই যে বিচারগুলো করার একটা ব্যাপার ছিল। তো বিচার করতে হলে তো আসলে কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হয়। তো এক ধরনের শুরু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখছি, এবং কোথায় কোন বিচারগুলো হবে তারও একটা রূপ মানে বা একটা ধারণা আমাদের আইন উপদেষ্টা দিয়েছেন। তো এই ব্যাপারেও যদি আপনার কিছু বলার থাকে দুটো মিলিয়ে। প্রথম কথা হচ্ছে যে বিষয়টা হলো যে জেনোসাইডের বাংলা গণহত্যা নয়, এটা ইংরেজি শব্দ জেনোসাইড, সেখান থেকে বলা হয়েছে বাংলা গণহত্যা। এখন এক ব্যক্তি হত্যা হলে গণহত্যা, গণ শব্দের অর্থ বাংলাতেও তো পুরেল, গণহত্যা মানে অনেক হত্যা। তো সুতরাং তারপরেও আমি বলবো যে আইনের তো অন্য দিক আছে। যেগুলো যদি এগুলির আইনি ব্যাখ্যার মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে তো আইনের ব্যাখ্যা আছে তো, কলম দা এটা একটা ব্ল্যাঙ্কেট আইন, আপনি যা কেস করবেন তাই আইনে চলে, এমন আইন করা হয়েছে। এটা হলো তখন যে আইনটা করা হয়েছিল একটা একটা গ্রুপ অফ পিপুলকে টার্গেট করে, তারা যাতে ফাঁকে না বেরোতে পারে, আইনটা এভাবেই করা হয়েছে। সুতরাং আমি তো বললাম রেপের ভিতরে আছে, হুকুম আছে, সহযোগী আছে, সব কিছু আছে, এর ভিতরে সব ঢুকানো যায়, সেটা অন্য কথা। যেমন ধরেন তদন্তর কথা হচ্ছে, যেমন বলা হয়েছে জাতিসংঘের অধীনে তদন্ত হবে। আগের সরকার বলছিল, একবার বলছিল যে জাতিসংঘকে টেকনিক্যাল হেল্প করা হবে, কিন্তু ধরেন বাংলাদেশে এখনো বিচার বিভাগীয় তদন্তের উপরে খুবই আস্থা, মানে আস্থা আছে যে বিচার বিভাগীয় তদন্ত হলে প্রকৃত ঘটনাটা উদ্ধার হবে। কিন্তু প্রশ্ন একটাই যে আমাদের বিচারপতিরা কতটুকু নিরপেক্ষ তদন্ত করবে, সেটাও কিন্তু অনেকজনের বক্তব্য আছে। তাছাড়াও আমি বলবো, উনি লয়ার, উনি বুঝবেন, কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 এই আইনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন আগে করা হয়েছে, আগের সরকার করছে। তো এইটাতে এটা হলো দেওয়ানি কাজ করতে পারে, দেওয়ানি, কিন্তু ফৌজদারি আদালতে বিচার হয়। এই দেওয়ানি হলো কাগজপত্র এই সেই সংগ্রহ করা, এখন ফৌজদারি আদালতে অ্যাকসেপ্ট করলো না, কিছু করার নেই। সুতরাং এইটা হলো এই তদন্ত কমিশন হলো যেটা গত সরকার করছিল, আওয়ামী লীগ সরকার, এটা হলো আইওয়াস। আমার বক্তব্য হচ্ছে আইওয়াস। আসলে আদালতে উনি যেমন কেস করছে, কেসই হইতে হবে বি স্পেসিফিক, এবং তদন্ত করবে, পুলিশ চার্জশিট দিবে, তার উপরে কোর্ট বিচার করবে, এটা হলো বিচারিক। আরেকটা হচ্ছে যেমন এই সরকার বলতেছে যে কমিশনের জাতিসংঘের সাহায্য নেওয়া হচ্ছে, তারা তদন্তে হেল্প করবে। তারা জাতিসংঘে আমরা স্বাক্ষরদাতা বাংলাদেশ, এবং জাতিসংঘের এটা ম্যান্ডেট আছে, আমরা যদি বাংলাদেশ অ্যালাউ করি তাদের তদন্ত এটা মানতে হবে, কোর্টও মানবে, তাদের ফাইন্ডিংস মানবে। সুতরাং এই অ্যাপ্রোপ্রিয়েট এই লাইনে যাওয়া উচিত।
যেখানে প্রশ্ন থাকবে না। জাতিসংঘ আসে, তারা নিজস্ব টিম এসে তদন্ত করবে। আইন উপদেষ্টা তো এটি নিশ্চিত বলছে, করেছেন যে বলছে। হ্যাঁ খুব হবে। এটা রাইট ওয়ে। আমি তো বলছি যে এটা সঠিক, কারণ আমাদের যেভাবে তদন্ত, পুলিশের উপরে আস্থা নাই, পুলিশের এখন আবার ভাঙচুর অবস্থা, পুলিশকে ইউজ করাও কঠিন। হ্যাঁ, পুলিশের সততার প্রশ্ন আছে, এতদিন কালে যা দেখে আসছি, সোজা কথা। এই জন্য যেহেতু এটা গণহত্যাই বলা হচ্ছে, সুতরাং এই তদন্তটা জাতিসংঘের মাধ্যমে করা উচিত। এতে তো আমাদের অপমানিত হওয়ার কিছু নাই। আবার দ্বিতীয়ত, একটা গ্রুপ বিদেশে আছে যাদেরকে অ্যাকুজ করা, যেমন উনি অ্যাকুজ করছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, তিনি আসলেন না, কথার কথা আসলেন না। এরকম তো পৃথিবীতে বহুত উদাহরণ আছে, কারণ যে অনেক লোক পালে বিদেশে গেছে আর ফিরতে পারে নাই, এদেশ ওদেশ ঘুরে ঘুরে মারাও গেছে। হ্যাঁ, এবং স্বৈরাচার আমি বললাম না আগে গেছে, আমার কাছে নাম লেখা আছে, ধরেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস যুক্তরাষ্ট্রে গেছে, এরপরে এই প্রদেশ ও প্রদেশ ঘুরছে, কিন্তু দেশে আর আসতে পারে না, ওখানেই মারা গেছে। তারপরে ধরেন এই যে পাকিস্তানের সেনা শাসক পারভেজ মোশাররফ, সেও কিন্তু মারা গেছে বিদেশে। তারপরে ধরেন এই যে বলিভিয়া, চিলি, শ্রীলঙ্কা, কি বিদেশে মারা গিয়েছিলেন? হ্যাঁ, তাই আমি রেকর্ডে তাই পাইছি, বিদেশে মারা গেছে, সে সেনা শাসক ছিল। তারপরে ধরেন আফগানিস্তান, তিউনিসিয়া, এরা সব স্বৈরশাসক মানে তকমা নিয়ে বের হয়ে গেছে, কিন্তু আর ক্ষমতায় আর রিটার্ন করতে পারে নাই। কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট কিন্তু রিটার্ন করতে চেষ্টা করতেছে। যেমন তিনি আজকে, যেমন তার ছেলে একবার এক এক কথা বলে, সর্বশেষ কথা বলল যে আপনার ভারত যদি 3 মাসের ভিতরে নির্বাচন ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। হোয়াট ইজ দিস? উনি বাংলাদেশের না? ওনারা প্রধানমন্ত্রী তার ফ্যামিলির সব পার করে দিল, দিয়া তিনি ঘোমটা দিয়ে বোরকা পরে বিদায় হলেন। একটা বড় সংগঠন, কোটি কোটি লাখ লাখ সমর্থক নেতা, তাদেরকে কাউকে ইনফর্ম করলো না, সব আটকা পড়ছে। এখন দেখেন তো উপদেষ্টা সাহেব কেমনে দাড়ি কামায়া, এত সুন্দর দাড়ি কামায়া, কেমনে করে আত্মগোপনে লুঙ্গি ফুরিয়া গেছে, আইনমন্ত্রী কেমনে যাইতেছে, এটা কি শোভন হইল? হ্যাঁ, তারা তো নৌকায় করে যাইতেছিল। আবার আজকে সেনা প্রধান বলে দিল, অনেকেই দৌড়ায় আপনার ক্যান্টনমেন্টে ঢুকছে, তারা ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে এবং বলছে যাদের বিরুদ্ধে কেস হবে তাদেরকে আপনার তারা সোপর্দ করে দিবে। হ্যাঁ, করে দিবে। তো তা বুঝলাম, কিন্তু আয়নাঘরটা তো ডিজিডিএফ অফিসের নিচে ছিল একটা, দেশে কোথায় কত আছে তা জানি না, এটার দায়িত্ব কে দিবে? 3 জন তো জীবন্ত বেরোইছে, এখন যারা গুম হয়েছে, সবাই যদি সরকারের বিরুদ্ধে, যদি আইনের শাসন হয়, সবাই যদি কেস করে সরকারের বিরুদ্ধে যে আমারটা গুম হয়েছিল, নিশ্চয়ই আয়নাঘরে নিয়ে মেরে ফেলানো হয়েছে, 8 বছর 10 বছর করে আটকায় রাখছে, তারা কি কাহিনী তো বলতে চায় সে, যদি ওইভাবে অত্যাচার করে না খায় না দেয় মারা যায় বা অত্যাচার করে মেরে থাকে, প্রত্যেকটা অভিভাবক তো মামলা করতে পারবে। তো এর জবাব তো দিতে হবে, ডিজিডিএফ এর অফিসে এসেছিল, সেটার জবাব তো সেনাবাহিনীকে দিতে হবে। আপনার কথা শেষ হলে একটু আরেকজন অতিথি আছেন, তার কাছে যাবো ওনার কাছে। জান। আচ্ছা, সেক্ষেত্রে গাজী এম.এইচ তামিম, আমি আপনাকে আলোচনার ঠিক শুরুর দিকে বলে রেখেছিলাম আরও 2টি মামলা হয়েছে আপনার মামলার কাছাকাছি ধরনের, যেগুলো সিএমএম কোর্টে হয়েছে। একটা হচ্ছিল হত্যার জন্য, একটা হচ্ছিল গুমের জন্য, এবং আসামিও অনেকটাই কাছাকাছি রকমের। তো আমরা একটু এইটাও বুঝতে চাইবো যে 2 জায়গায়, মানে ওই মামলাগুলোর ভিন্নতার জায়গাটা কোথায়, এটা একটু। ওই যে মামলাটা 2টা হয়েছে, সেটা হয়েছে আমাদের দেশের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী চলবে, এবং আমাদের দেশের যে দণ্ডবিধি আছে সে দণ্ডবিধিতে মামলা হয়েছে। তার জন্য আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, সেখানে এটাকে কগনিজেন্স নেবে, সেটা ট্রায়াল হবে, সেখানে বিচার হবে, এইভাবেই হবে ওটা। আর আমি যেটা করেছি সেটা তো হচ্ছে যদি গভর্নমেন্ট চায় যে ছাত্র হত্যার বিষয়ে সবগুলাইকেই এখানে আসতে পারে, কিন্তু কোনো আইসোলেটেড গুম যদি হয়, তো গুমের জন্য আমাদের দেশের আলাদা আইন আছে, সেই আইনেই বিচার চলবে।
আর আমার সহ আলোচক যেটা বলছিলেন এটা অনেকটা কারেক্ট না, আমি তার সাথে পুরোপুরি একমত যে আমাদের এই যে আমাদের উদ্দেশ্য হলো একটা ফেয়ার ট্রায়াল। যদি একজন অভিযুক্তকে আপনি বিচারের আওতায় আনেন তবে তার ফুল রাইট দিতে হবে তার ডিফেন্সের, যেটা এই ট্রাইব্যুনালে সবচেয়ে কম পেয়েছেন ওখানের অ্যাকিউজরা। উনি যেটা বলেছেন যে এই আইনটা মাত্র ২৬টা ধারার একটা আইন, এই আইনটা করার উদ্দেশ্যই হলো যে এই আইনের অধীনে যারা আসবেন তারা যেন সহজে বের না হতে পারে, এই উদ্দেশ্যে করা হয়েছিল। কিন্তু এখানে ডিফেন্সকেও একটা বড় সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগটা যেন প্রপারলি ডিফেন্স পায়। যেমন এখানে বিদেশি আইনজীবী আনার একটা সুযোগ আইনে রাখা হয়েছে, কিন্তু এর আগে যখন ট্রাইব্যুনাল হয়েছে তখন তারা স্পেসিফিক অ্যাপ্লাই করেছিল বিদেশি আইনজীবী আনার জন্য, এই অ্যাপ্লিকেশনগুলো অ্যালাউ হয়নি। তো যার কারণে আন্তর্জাতিক অনেক সংস্থাগুলো এই ট্রায়ালের উপরে আপনার অবজেকশন দিয়েছেন, প্রশ্নবিদ্ধ করেছেন। এখানে যদি ইনভেস্টিগেশনটা জাতিসংঘের অধীনে হয় এবং অ্যাকিউজ যারা আছেন, মানে যদি হয় মানে আমরা তো ধরেই নিব হবে, কারণ উপদেষ্টা তো বলেছেন, বলেছেন যেহেতু আইন উপদেষ্টা বলেছেন, এটা আমরা ধরে নিচ্ছি সেভাবেই হবে। যদি হয় এবং আমরা ধারণা করছি এবং আশা করছি যে এটাই হবে, তাহলে ইনভেস্টিগেশনের ব্যাপারে আশা করছি যে প্রশ্ন তোলা যাবে না। আর অ্যাকিউজদেরকেও যদি যারা ইন দ্য মিন টাইম অ্যারেস্ট হবেন বা দেশে আসবেন, তাদের তো আইনজীবী নিয়োগ করার ক্ষমতা থাকবে। তখন যদি তারা চায় যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ আইনজীবীকে এখানে আনব, এটা সেই সুযোগ তাদেরকে থাকছে। কিন্তু যারা পলাতক থাকবে তাদেরকেও কিন্তু এই আইন অনুযায়ী একজন আইনজীবী দিতে হবে, তাকে ডিফেন্স করার সুযোগ দিতে হবে, এটাও সেই আইনে আছে। তারা তখন সেই সুযোগটা পাবে। এই জন্য আমরা চাই যে একটা ফেয়ার ট্রায়াল, যেখানে কারো কোনো প্রশ্ন থাকবে না। কারণ একটা মানুষকে বিচারের আওতায় আনলে তাকে বিচার করতে হবে। তাকে আমরা যেমন অনেক সময় বিভিন্ন মুভি দেখি কি তারা আন্দোলন করে কি ফাঁসি চাই, না, ইটস অ্যাবসলিউটলি ইনহিউম্যান এবং অমানবিক একটা দাবি। আপনি ফাঁসি চাই বলতেই পারেন না, আপনি বিচার চাইতে পারেন, এবং বিচার চাওয়ার অধিকার সকলের আছে, ফাঁসি চাওয়ার অধিকার কারণে। আমাদের আলোচনাটা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো আরেকটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। এম এ আজিজ, আবারও আসছি আপনার কাছে। আমরা জানি যে এর ভেতরে গ্রেপ্তার হয়েছেন একজন সাবেক মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিছুক্ষণ আগে বোধ করি আরেকজন সাবেক মন্ত্রী, আমি এখনও ঠিক নিশ্চিত হতে পারছি না অনুষ্ঠানের ভেতরে থাকার কারণে, একজন সম্ভবত, যাই হোক, আমি যে নিশ্চিত না, আমি পদবী কিংবা নাম না বলছি, এরকম কয়েকজন কিছুক্ষণ আগে হয়তো গ্রেপ্তার হয়েছেন। মামলার কাছে তো আমরা কথা বললামই, মামলা প্রক্রিয়া ওগুলিও চলছে। তো এই বিষয়ে এবং দেশের যে বর্তমান যে পরিস্থিতি, সব মিলে একটু আপনার কাছ থেকে। বিষয়টা হলো যে আওয়ামী লীগ যত মন্ত্রী, নেতা, কর্মী সব কোরাস গাইছে। কোরাস গাছে না, এক শিয়ালে হওয়া করলে সব শিয়াল হওয়া করে। সাক্ষী তো বাইরে দরকার নেই। এই টকশোগুলো যে হয়েছে, এই টকশোতে যে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা যা বলে গেছে, সব কিন্তু একমাত্র ব্যক্তিকে টার্গেট। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই এটা করবে, সাক্ষী তো এখানেই আছে, উনিই করছেন। আর এই জন্যই বলছি যে এই আইন, যে আইনটা দেওয়া হয়েছে, আমি বলি ব্ল্যাঙ্কেট আইন, সব অ্যাবেটার কিন্তু এই আইনে ঢুকানো যাবে। অর্থাৎ এই ক্যাবিনেটে, গত সরকারের ক্যাবিনেটে যারা ছিল এবং আওয়ামী লীগের যত নেতারা আছে, আবার হেলমেট বাহিনী আছে, অনেক কিছু আছে, তো ভিডিও ফুটেজ আছে, বহুত কিছু আছে। এটা আইন যদি মামলা করে, একেবারে ম্যাসাকার হয়ে যাবে, আওয়ামী লীগের ম্যাসাকার হয়ে যাবে, একদম থানা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলের লোক আসামি হয়ে যাবে। হ্যাঁ, তো সুতরাং এই আইনটা এই জন্যই বলছি যে, যেটা আইনজীবী সাহেব বললেন, আইনজীবী সাহেব ধরেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো সংবিধানে নাই। হ্যাঁ, কিন্তু এটা হয়েছে। আর একটা শব্দ কিন্তু আছে আইনে প্রচলিত, যে ডক্ট্রিন অফ নেসেসিটি, সময়ের প্রয়োজনে, তাই না? তো এখন ধরেন সংবিধানে
7 অনুচ্ছেদে বলা আছে জনগণের, দেশের মালিক জনগণ। এখন এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থান মানেই হচ্ছে জনগণের এটা আকাঙ্ক্ষা। সরকার উচ্ছেদ হয়ে গেছে, জনগণ চাইছে এই সরকারের পতন ঘটুক, সরকার ফেলায় গেছে। তো তাহলে এখন জনগণ চায় বিচার। আপনি তাহলে এই ক্রাইমের সাথে যত লোক জড়িত আছে, এবং আইন তো বাংলাদেশে ওনারাই করছে, আইনও আছে, তাহলে যত সহযোগী সহ, সমর্থক সহ যা আছে সব বিচারের আওতায় এসে পড়বে। আমাদের দেশের গভর্নমেন্টগুলো করে কি, আমরা কালো আইন বলি, 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এখনো ইউজ করা হয় না, কিন্তু আছে তো, এটা একটা কালো আইন। আমাদের সিকিউরিটি অ্যাক্ট আছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা একটা কালো আইন, আছে তো। এখন এগুলো সবই প্রয়োগ হতে থাকবে। আর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা তো আমি বললামই যে এটা এমন ওপেন একটা আইন, ওপেন এন্ডেড আইন, যে কোনো ক্রাইম করেন এটার ভিতরে ঢুকান যাবে। আমরা মানে অনুষ্ঠানের শেষের দিকে আমি শেষ কথা বলি যে তারপরে আমি উদাহরণ দেই যে আমাদের দেশে অনেক কিছু হয়। যেমন ধরেন কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছিল, শাহবাগে আপনার আন্দোলন হলো, তখন এই আইন কিন্তু আপনার চেঞ্জ করা, আপিলের সুযোগ করা হলো, এবং ফাঁসির তাকে নিয়ে তারপরে উচ্চ আদালত ফাঁসি রায় দিল, আপিল করে ফাঁসি রায় দিল, তার ফাঁসি হয়ে গেল। এই যে একটা লোক একটা কোর্টে যাবজ্জীবন হয়ে গেল, আইন বদলায় তাকে, অর্থাৎ টার্গেট করা, তাকে ফাঁসি দিতেই হবে, আইন বদলায় ফেলাইলো। তো আমাদের দেশে তো এখন এই আইন, এই গত সরকার যা করে গেছে, এর জন্য আর কোনো আইনের দরকার নাই, তো এই আইনের সব পড়ে যাবে। আমরা যাচ্ছি গাজী এম.এইচ. তামিম আপনার কাছে আলোচনার ধারাবাহিকতায়। জি, ওনার ধারাবাহিকতায় আমি এতটুকু বলতে চাই যে আজকে বাংলাদেশের একজন মন্ত্রী আর একজন উপদেষ্টা, উনিও মন্ত্রীর পদমর্যাদায়, কেন ওনারা নিজের চেহারা পরিবর্তন করে নৌকায় লুঙ্গি পরে পালালেন? তার কারণ আমার সহ আলোচক এতক্ষণ যা বললেন, যে ওনারা এদেশের আইনকে, বিচার ব্যবস্থাকে এমন জায়গায় নামিয়ে গেছেন যে ওনারা নিজেরাই জানে যে আমরা যদি এখন আইনের আশ্রয়ে যাই তাহলে আমাদের বাঁচার আর কোনো উপায় নেই, এজন্য আমাদের পালিয়ে যেতে হবে। ওনারা এমন আইন করেছেন, ওনারা বিচার ব্যবস্থার এমন পথ দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রকে, যে রাষ্ট্র সবসময় বিরোধী দলের উপরে, বিরোধী ব্যক্তিদের উপরে এই আইনটা এমনভাবে প্রয়োগ করতে পারবে যেন তারা আর বাঁচতে না পারে। আর নিজে যা করে সেটাও তারা মনে করে যে আমরা যা করেছি ঠিক আমাদের উপরে সেটাই বর্তাবে, সেজন্য ওনারা পালাতে গেছেন, এবং পালাতে গিয়ে ওনাদের সম্মান সব কিছু ওনারা হারিয়েছেন। ওনারা যদি এখন আইনের আশ্রয়ে যেতেন, ওনারা জেলে যেতেন। পৃথিবীর সমস্ত দেশেই রাজনীতিবিদরা জেল খেটেছেন, তাদের বিচার হয়েছে, তাদের ফাঁসি হয়েছে। আমাদের দেশে এরশাদ গেছে, এরশাদ গেছে, খালেদা জিয়া গেছে, শেখ হাসিনাও একসময় দেশে জেলে গিয়েছেন। কিন্তু এবার কেন উনি পালিয়ে গেলেন? এবার এই মন্ত্রীরা কেন পালালেন? এই গণ অভ্যুত্থান সফলের আগে শতাধিক মন্ত্রী এমপিরা কেন পালালেন? কারণ ওনারা দেশের অবস্থা এমন জায়গায় নিয়ে গেছেন, বিশেষ করে বিচার ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে ওনারা নিজেরাই জানেন যে এই বিচার ব্যবস্থার কাছে আশ্রয় নিলে আমাদের কারো ছাড় হবে না। যেমন ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে যাদেরকে ইতিমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এখন যদি আস্তে আস্তে এই এভিডেন্সগুলো দেখেন, বিশেষ করে মতিউর রহমান নিজামী সাহেব, জামাত ইসলামীর নেতৃবৃন্দরা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, মীর কাশেম আলী, আব্দুল কাদের মোল্লা সাহেব, বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এদের এভিডেন্সগুলো যদি আপনারা এখন পুনর্বিচারের সুযোগ দেওয়া হয় বা গবেষণার সুযোগ দেওয়া হয়, কী ধরনের বিচারে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, আপনারা দেখবেন যে অ্যাপিলেট ডিভিশনে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রায় শতাধিক অ্যাপিল পেন্ডিং আছে। কোনো অ্যাপিল তো এখন শুনানিতে আসে না, কিন্তু ওই অ্যাপিলগুলো কেন 15 দিনের মধ্যে শুনানিতে আসে, এক সপ্তাহের মধ্যে কেন ডিসপোজাল হয়ে যায়? ফুল জাজমেন্ট নামার আগে শর্ট জাজমেন্ট জেলখানায় পাঠিয়ে কেন এক্সিকিউশন করা হয়? এটা তো কখনো দেখা নেই। তাহলে আলটিমেটলি এর পারপাসটা কি? এর পারপাস তো আমার সমালোচক বলেছেন যে তাকে এবারের যে গণ আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে কিন্তু এই কথাটি বারবার বলা হয়েছে যে আইনের শাসনটি যেন নিশ্চিত করা যায়, এটিও তাদের আন্দোলনের দাবি বা আন্দোলনের প্রেরণার জায়গা ছিল। তো এটা আইনের ভাষা, কিন্তু আমার বক্তব্যটা ভিন্ন, যে হাতে সময় একদম কম, সব কিছু পুরোপুরি আইন মতো হবে না।
কারণ এটা একটা গণ আন্দোলন, একটা সরকারকে পতন ঘটানো হয়েছে। এখন যে সরকার আছে যদি আইনের ভাষায় দেখেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারও সংবিধানে নাই, তত্ত্বাবধায়ক সরকারও নাই। সুতরাং ডক্ট্রিন অফ নেসেসিটি এই সরকারই দায়িত্ব পালন করবে, জনগণের উইল, জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করবে। সেখানে যত আপনার এই যে গণহত্যা করছে যারা, প্রয়োজনে খুব স্লোলি, হয়তো মার্শাল ল কোর্টের মতো না হইতে পারে, বাট দ্রুত এটা এক্সিকিউট করতে হবে। না, সে প্রক্রিয়া তো অন্তর্বর্তী সরকার যেটা বলেছিলেন যে তারা শুরু করবেন, তারা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, শুরু করে দিয়েছেন। এখন যদি সেই স্লোলি ডেট পড়তে থাকে, চলতে থাকে, একটু অপেক্ষা করতে হবে। এখনই আমরা আসলে বলতে পারছি না। এই আইনে কিছু ব্যক্তিকে যে ফাঁসি কার্যকর করা হয়েছে দ্রুত, অনেক কেস আছে পেন্ডিং, হচ্ছে না, এরকম হওয়া যাবে না, সব দ্রুতই হতে হবে। আমাদের সময়ের আমি একটা কথা বলি, শেষ করব। সেটা হলো সারা পৃথিবীতে যেন গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের নিয়ম হলো অ্যাজ এ হোল চেঞ্জ করে দেওয়া। শুধু ক্ষমতাটা চেঞ্জ হলো, রাষ্ট্রের কয়েকজন পদে বসলেন, বাকি সব যা রয়ে গেল তা না। কারণ ফ্যাসিস্ট যেখানে দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন ফ্যাসিস্টের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিজম ছড়িয়ে যায়। এই জন্য রন্ধ্রে রন্ধ্রে চেঞ্জ করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ধরেন এই যে গণ অভ্যুত্থান হওয়ার পরেও এখনও যে সরকারের বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিস্টরা রয়ে গেছে। আপনি একটু চিন্তা করেন যে 1971-এর 16ই ডিসেম্বরের পরে ধরেন কোনো স্বাধীনতা বিরোধী এখনও দেশ চালাচ্ছে বিভিন্ন জায়গায় বসে, এটা কি জনগণ মেনে নেবে? কখনোই মেনে নেবে না। এই জন্য যারা ফ্যাসিস্টের যে দিক দিয়ে সাহায্য করেছিল, যেখানে বসেছিল, তাদের সকলকেই চেঞ্জ করে একটা স্বাধীন দেশের মতো করে নতুন করে শুরু করতে হবে, নতুন জাতির জন্য। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। আজ ইস্পাহানি মির্জাপুর জিরো শেষ করছি এখানেই। কাল আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।